আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2024-এ আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো উদ্দীপক কি বলছে। মানবদেহের বক্ষ গহ্বরের বাম পাশে ত্রিকোণাকার অঙ্গের সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে গোলাকার রড আকৃতির কণিকা পরিবাহিত হয়, যেটি রক্তপাত বন্ধে সাহায্য করে। তাহলে বক্ষ গহ্বরের বাম পাশে ত্রিকোণাকার অঙ্গটা বলতে আমরা হৃৎপিণ্ডকে বুঝতেছি। মেনলি এটা বাম পাশে অবস্থান করে না, অবস্থান করে মাঝখানে, কিছুটা বাম দিকে হেলে থাকে, যার জন্য বাম পাশ বলা হয়। আর ওর যে বিটটা, হার্ট বিটটা, এটা শুরু হয় হচ্ছে আমাদের বাম দিক থেকে, যার জন্য মনে হয় যেন বাম পাশে অবস্থান করতেছে। তাহলে বক্ষ গহ্বরের বাম পাশে ত্রিকোণাকার, ওটা হচ্ছে কিছুটা দেখতে তোমার তিন কোণা মনে হয় না, এই যে হার্টটা দেখতে আমাদের ত্রিকোণাকার মনে হয়। তাহলে ত্রিকোণাকার এই যে অঙ্গটা, এটা সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে পুরো দেহে রক্ত প্রবাহিত হয়। ও সংকুচিত হইলে দেহে রক্তগুলো চলে যায়, আর প্রসারিত হইলে রক্ত আবার ওই হৃৎপিণ্ডের ভেতরে আসে। সেক্ষেত্রে ওই রক্তকণিকাগুলো কীরকম দেখো, গোলাকার হয়, রড আকৃতির হয়। এই কণিকাগুলো পরিবাহিত হয়। গোলাকার বলতে আমরা শ্বেত রক্তকণিকাকে দেখি গোলাকার, তারপরে হচ্ছে দ্বি অবতল চাকতির মতো গোলাকার, ওইটা হচ্ছে আবার লোহিত রক্তকণিকা। আর রড আকৃতির বা দানাদার বললে সেটা হচ্ছে আমাদের অনুচক্রিকা। তাহলে এই অনুচক্রিকাগুলো আবার কি করে, রক্তপাত বন্ধে সাহায্য করে। অনুচক্রিকার কাজ হচ্ছে আমাদের যদি কোথাও কেটে যায় ওই জায়গাটাতে রক্তক্ষরণ বন্ধ করা, এটা কিন্তু অনুচক্রিকার কাজ। তাহলে আমরা উদ্দীপকটা বুঝতে পারলাম যে হার্টের কথাবার্তা বলছে, রক্ত পরিবহনের কথাবার্তা বলছে। এরপরে আসো ক নাম্বার প্রশ্নটা কি বলছে, ব্যাপন চাপ ঘাটতি কি। ব্যাপন তো আমরা সবাই জানি যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে গ্যাসীয় পদার্থগুলোর বা যে কোনো পদার্থের অণুগুলোর স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ব্যাপন প্রক্রিয়া। এখন ব্যাপন চাপ ঘাটতি, ধরো একই বায়ুমণ্ডলের চাপে কোনো একটা দ্রবণ আর দ্রাবকের যে ব্যাপন চাপের পার্থক্য, এটাই হচ্ছে আমাদের ব্যাপন চাপ ঘাটতি। একই বায়ুচাপে হইতে হবে, কিন্তু একই বায়ুচাপে একটি দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের মধ্যে যে পার্থক্যটা, ওর যে ব্যাপন চাপ আর ওর যে ব্যাপন চাপ, ওদের ভিতরে যে পার্থক্যটা, ও ব্যাপিত হবে, এটাও ব্যাপিত হবে। ব্যাপিত হওয়ার ভিতরে কার তুলনামূলক হার বেশি বা কার কম, এই যে পার্থক্যটা, এটাই হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি। এই ব্যাপন চাপ ঘাটতির ফলেই কিন্তু উদ্ভিদের যে মূল রোম, শিকড় দিয়ে উদ্ভিদ যে মাটির নিচ থেকে পানি শুষে নেয়, এটা কিন্তু এই ব্যাপন চাপ ঘাটতির উপর নির্ভর করে। এই ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি না হইলে উদ্ভিদ কখনোই মাটির নিচ থেকে পানি শুষে নিতে পারতো না। উদ্ভিদ দেহে শীতকালে খাদ্য চলাচল বিঘ্ন ঘটে কেন। শীতকালে খাদ্য চলাচল বিঘ্ন ঘটার কারণ হচ্ছে, শীতকালে হচ্ছে ক্যালোজ জমা হয়। আচ্ছা, আমি আরেকটু সুন্দর করে বলি যে খাদ্য চলাচল আমাদের উদ্ভিদের পরিবহন দুইটা ভাবে সম্পন্ন হয়, একটা জাইলেম আর একটা ফ্লোয়েম। এই যে ফ্লোয়েম টিস্যুগুলো তোমার খাদ্য পরিবহন করে। কিভাবে মনে রাখবা, এফতে ফ্লোয়েম, এফতে ফুড। আর জাইলেম টিস্যুগুলো কি করে, জাইলেম জল পরিবহন করে, বর্গীয় জতে জল, বর্গীয় জতে জাইলেম। তাহলে পরিবহন টিস্যু এই দুইটাই, জাইলেম আর ফ্লোয়েম। ফ্লোয়েম খাদ্য পরিবহন করতেছে। ফ্লোয়েমের ভিতরে আবার চারটা প্রকারভেদ আছে, শিবকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই চারটা প্রকারভেদ আছে। এখন শিবকোষ মেইনলি তোমার খাদ্য পরিবহন করে উপর নিচে। শিবকোষের কোষগুলো এরকম একটার পর একটা এরকম লম্বালম্বিভাবে যুক্ত হয়, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। আর এখানে আবার মনে করো শিবকোষ, এই যে শিবকোষ, এরকম কোষগুলো লম্বালম্বিভাবে অবস্থান করতেছে। আর মাঝখানে যে নলটা তৈরি হয়, এই যে নলের মতো একটা স্ট্রাকচার, এটাকে আমরা বলবো হচ্ছে শিবনল। এর ভিতর দিয়ে খাদ্য পরিবাহিত হইতে পারে। এখন এই যে নলগুলা খাদ্য পরিবহন করবে, এখানে ভিতর তোমার যখন ক্যালোজ জমা হয়ে যায়, শীতকালে যখন ক্যালোজ জমা হয়, তখন এই নলগুলা সরু হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, যার জন্য খাদ্য চলাচল তখন বিঘ্নিত হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, শীতকালে খাদ্য চলাচল বিঘ্নিত হয় এই ক্যালোজগুলো জমা হওয়ার কারণে। এরপরে দেখো কি বলছে, মানবদেহে বর্ণিত কণিকাটি কিভাবে রক্ত তঞ্চনে সাহায্য করে। তাহলে কোন কণিকাটা রক্ত তঞ্চনে সাহায্য করতেছে, এটা হচ্ছে আমাদের অনুচক্রিকা। অনুচক্রিকা রক্ত তঞ্চনে সাহায্য করে। রক্ত তঞ্চন মানে হচ্ছে রক্তক্ষরণটা কমানো বা রক্তক্ষরণটা বন্ধ করা। সেক্ষেত্রে তোমার কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হওয়ার পরে আমরা দেখতে পাই যে 1 থেকে 3 মিনিট যেই সময়কালটা, এখানে হচ্ছে তোমার রক্তক্ষরণ চলতে থাকে, এটাকে আমরা বলি যে রক্তপাতের সময়কাল। এবং ওই 3 মিনিটের পর থেকে 3, 4, 5 ওই মিনিটগুলো কি হয়, তোমার রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য ভেতরের যে কণিকাগুলো আছে বা তোমার বডি সিস্টেম আছে, ওইটা কাজ করতে থাকে। তাহলে এই জায়গাটায় দেখো ওর কাজটা কিভাবে হয়।
এখানে কিছু প্রোটিনের নাম তোমার মনে রাখা লাগবে, চলো আমরা একটু পড়ি। এই দেখো, শরীরে কাটাস্থান বা ক্ষতস্থানে রক্তক্ষরণ হলে সেখানে অনুচক্রিকাগুলো কাজ করা শুরু করে। অনুচক্রিকা তো মানে সবসময় সক্রিয় অবস্থায় থাকে না, এই কাজটা করার জন্য সবসময় সক্রিয় থাকে না। সেক্ষেত্রে যখন তোমার জায়গাটা কেটে যাচ্ছে, ধরো তুমি আপেল কাটতে গেছো, তোমার আঙ্গুল কেটে গেছে, সেক্ষেত্রে এটা যখন মানে চিড়ে যাবে, ওই অংশটা বাতাসের সংস্পর্শে আসবে, তখন ওর ভেতরে থাকা প্রোটিনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো, অনুচক্রিকা সক্রিয় হয়ে ওঠে। কখন সক্রিয় হবে? যখন বাতাসের সংস্পর্শে আসবে। কেটে যাওয়ার ফলে যে জায়গাটা চিড়ে যাচ্ছে, ওখানে যখন বাতাস প্রবেশ করবে, তখন যায় ওর প্রোটিনগুলো সক্রিয় হবে। সক্রিয় হয়ে উঠে অনিয়ন্ত্রিত আকার ধারণ করে। অনুচক্রিকা মেইনলি আমরা জানি হচ্ছে যে দানাদার, তোমার বইয়ে লেখা আছে, আবার উদ্দীপকে কি লেখা ছিল, তোমার রডের মতো লেখা ছিল, মানে এরকম দানাদার, ওদের কোনো আকৃতি নেই। কিন্তু যখন বাতাসের সংস্পর্শে এসে ওরা সক্রিয় হয়ে যাচ্ছে, ওরা যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কাজ করার জন্য, তখন কি করবে? অনিয়ন্ত্রিত আকার ধারণ করবে এবং থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করবে। এই থ্রোম্বোপ্লাস্টিন কি করবে? প্রথম্বিনকে থ্রোম্বিনে পরিণত করবে। এই পদার্থগুলো, এই যে অ্যাক্টিভ হওয়া যে থ্রোম্বোপ্লাস্টিনগুলো, এই থ্রোম্বোপ্লাস্টিন কি করবে? রক্তের প্রোটিন প্রথম্বিন, যেটা প্রথম্বিনকে থ্রোম্বিনে পরিণত করবে। দেখো, বিক্রিয়াটা এভাবে লেখা যায়, প্রথম্বিন লিখবো এই জায়গায়, প্রথম্বিন, এটা কিসে পরিণত হবে? থ্রোম্বিনে পরিণত হবে। কিভাবে? উপরে প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, এরকম হবে বিক্রিয়াটা, থ্রোম্বোপ্লাস্টিন। প্রথ্রম্বিনকে থ্রোম্বিনে পরিণত করবে এই থ্রোম্বোপ্লাস্টিনটা। এরপরে থ্রোম্বিন পরবর্তী সময় রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করবে। তাহলে এবার থ্রোম্বিন আবার কি করতেছে? ফাইব্রিনোজেনকে কিসে পরিণত করবে? ফাইবারে পরিণত করবে, ফাইব্রিন জালকে পরিণত করবে। ফাইব্রিন জালক কে পরিণত করতেছে? এই যে থ্রোম্বিনটা, এই থ্রোম্বিন এখানে আবার কাজ করবে। থ্রোম্বিন এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করবে। এখন জালক কি বুঝাইতে যাচ্ছে, এখন ফাইবার বা আঁশ বা তন্তু বা জাল, এটা কি করবে? অবশ্যই জালের মতো ছড়াই গিয়ে এই যে চিড়ে যাওয়া দুইটা অংশ, এই দুইটা অংশকে একসাথে আটকে রাখার চেষ্টা করবে। তাহলে এই যে জালটা পরিণত হইল, ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন, এটা কখনো মানে রক্তরসে বা কোনো কিছুতে দ্রবণীয় হয়ে যাবে না। এটা কি করবে? সুতার মতো জাল তৈরি করে তোমার দুইটা চিড়া অংশকে একসাথে আটকে রাখার চেষ্টা করবে, যাতে ওখান দিয়ে হচ্ছে তোমার রক্তকণিকাগুলো বের না হয়ে যায়। সেক্ষেত্রে ওই জালের ভিতরে তোমার রক্তকণিকাগুলো এসে আটকায় যায়, দেখবা যে একটু শক্ত একটা আবরণ তৈরি হয়ে যায়। এটাই হচ্ছে তোমার এই ফাইব্রিনগুলো করতেছে। তাহলে কি করতেছে? এটা ক্ষতস্থানে জমাট বেঁধে ওই জালগুলা কি করতেছে? রক্তক্ষরণ বন্ধ করতেছে। এইভাবেই হচ্ছে তোমার অনুচক্রিকা কাজ করে। তাহলে কাজগুলা কি হইলো? প্রথমে বাতাসের সংস্পর্শে আসা লাগবে, বাতাসের সংস্পর্শে আসলে প্রথম্বিন থ্রোম্বিনে পরিণত হবে। অবশ্যই এখানে কোন প্রোটিনটা কাজ করবে? থ্রোম্বোপ্লাস্টিন প্রভাবক হিসেবে কাজ করবে। এই যে থ্রোম্বিনটা তুমি তৈরি করলা, প্রথম্বিন যখন থ্রোম্বিনে পরিণত হবে, ওই থ্রোম্বিনটা আবার ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করবে, মানে জাল তৈরিতে সাহায্য করবে। তখন ওই জালগুলা তোমার ওই ক্ষতস্থানে রক্ত বাইরে বের হয়ে আসা থেকে রক্ষা করবে। জাল কি করে? জালের মতো যদি এরকম মানে জায়গাটা বন্ধ থাকে, সেক্ষেত্রে কণিকাগুলো এসে আটকায় যাবে এবং রক্ত তঞ্চন ঘটবে। তঞ্চন বলতে আমরা এই যে রক্তপাতটা বন্ধ হওয়ার প্রক্রিয়াটাকেই বুঝতেছি। তাহলে এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো, এগুলো কি করতেছে? ব্লাড ক্লটিংয়ে সাহায্য করতেছে। এটাই হচ্ছে আমাদের অনুচক্রিকার কাজ। তাহলে এই যে বিক্রিয়া দুইটা আমি লিখলাম, এটা তুমি বর্ণনার মাঝখান দিয়ে এরকম করে লিখে দেবে, মানে বর্ণনার ভিতরে আমরা এই কথাগুলোই বলছি, কিন্তু চাইলে হচ্ছে এই দুইটা বিক্রিয়া আকারে তুমি লিখে দিতে পারো। তারপরে চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটাতে যাই। কি বলছে আমাদেরকে? আমাদের যে অঙ্গটা ছিল, এখানে কি ছিল? আমাদের হৃৎপিণ্ডের কথা বলছিল। এই উদ্দীপকে বর্ণিত অঙ্গটিতে প্রকোষ্ঠ ও কপাটিকার ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। এখন আমরা জানি হার্টে 4টা প্রকোষ্ঠ থাকে, একটা ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, এরকম 4টা প্রকোষ্ঠ বা 4টা চেম্বার থাকতেছে। এই 4টা চেম্বারে প্রতিটা জায়গায় মানে হার্টে আমরা বিভিন্ন ধরনের কপাটিকা দেখতে পাই। কপাটিকা মানে হচ্ছে তোমার একমুখী দরজা। কপাটিকা বলতে বোঝায় একমুখী দরজা, যেখান দিয়ে রক্ত শুধু প্রবেশ করতে পারবে কিন্তু বের হয়ে যাইতে পারবে না। তাহলে একমুখী দরজা হচ্ছে আমাদের এই কপাটিকাটা। এখন কখনো কি তোমাদের মনে এরকম প্রশ্ন আসে যে
পৃথিবী তো আমাদেরকে নিচের দিকে টেনে ধরে রাখতেছে, মানে সব কিছুকেই তো পৃথিবীর যা যা কিছু আছে সব কিছুকেই তো গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে টানতেছে। সেক্ষেত্রে আমাদেরকে যখন নিচের দিকে টানতেছে, আমাদের রক্তগুলো কেন ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে পায়ে যায় অবস্থান করে না? সবগুলো রক্ত তো এরকম পায়ে চলে যাওয়ার কথা, তাই না? এটা হয় না, কারণ হচ্ছে কপাটিকার কারণে। কপাটিকাগুলো রক্তকে উল্টা দিকে যাইতে দেয় না, শুধু একদিকে ফ্লো করতে মানে সাহায্য করে, যার জন্য আমাদের পুরা বডি যে সিস্টেমটা, রক্ত প্রবাহের যে সিস্টেমটা, এটা সুন্দরভাবে সম্পন্ন হইতে পারে। তাহলে চলো আমরা প্রথমে আগে হার্টের কাজটা দেখি। যখন তুমি হার্টের কাজ দেখবা তখনই তুমি বুঝতে পারবা যে এই প্রকোষ্ঠগুলা, এই কপাটিকাগুলা কি কি গুরুত্বপূর্ণ কাজ করতেছে। সবার প্রথমে দেখো, এই যে একটা হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ড, যেখানে তোমার শরীরের উপরের অংশ থেকে রক্ত আসবে এই ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, নিচের অংশ থেকে রক্ত আসবে এই নিম্ন মহাশিরা দিয়ে। এই জায়গাটায় আবার কপাটিকা থাকে, এখানে একটা কপাটিকা থাকে, এখানে একটা কপাটিকা থাকে, যেগুলো রক্ত যাতে আবার উল্টা দিকে ফেরত চলে যেতে না পারে সেই কাজটা করে। তাহলে একমুখীভাবে ওকে কোথায় নিয়ে আসলো? এই ডান অলিন্দ বা 1 নাম্বার এই প্রকোষ্ঠটা ধরো, আমি বললাম এই 1 নাম্বার চেম্বারে নিয়ে আসলো। এখান থেকে রক্তগুলা তোমার এই ডান নিলয়ে চলে আসবে। ডান নিলয়ে যখন আসতেছে তখন এখানের যে মাসেলগুলো আছে হার্টের, এই যে মাসেলগুলা, এগুলা কি করবে? সিস্টোল ঘটবে বা সংকোচন ঘটবে। সংকোচনের ফলে রক্ত আবার মানে একটা চাপ সৃষ্টি হবে এবং রক্তটা ছড়ায় যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে এই উল্টা দিকে আসার কোনো চান্স নাই, কারণ এখানে হচ্ছে কপাটিকা অবস্থান করতেছে। তাহলে রক্তটা কি হবে? এই 1 নম্বর প্রকোষ্ঠ থেকে 2 নম্বর প্রকোষ্ঠে আসলো। এখান থেকে চাপের ফলে এই দেখো, এই দিকে একটা ফুসফুস আছে, এইদিকে একটা ফুসফুস আছে, দুইটা ফুসফুসে রক্তগুলো ছড়ায় গেল। এইখানে আবার একটা কপাটিকা আছে, দেখো আমি যে উল্টা করে যে অর্ধচন্দ্রাকৃতির অংশটা আঁকলাম, এটা হচ্ছে আরেকটা কপাটিকা। তাহলে 1 থেকে 2, 2 থেকে এই যে 2 দিকে তোমার 2 ফুসফুসে চলে গেল রক্তগুলা। এই যে ফুসফুসে গেল, ফুসফুসে যাওয়ার পরে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয়ে যাবে, মানে ট্রান্সফার হয়ে যাবে। এখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে গেল, এবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার হার্টে ফিরে আসবে। কিভাবে আসলো? দেখো, পালমোনারি শিরার মাধ্যমে ও এখানে 3 নাম্বার প্রকোষ্ঠটাতে আসলো। তাহলে এটা 1, এটা 2, এটা 3 নাম্বার চেম্বার আমাদের। 3 নাম্বার চেম্বার থেকে আসবে তোমার, 3 নাম্বার চেম্বারটাকে আমরা বলবো হচ্ছে বাম অলিন্দ। বাম অলিন্দ থেকে আসবে বাম নিলয়, তার মানে এই 4 নাম্বারে এখানে আসবে। বাম নিলয় যখন সংকুচিত হবে তখন পুরো দেহে রক্তটা ছড়ায় যাবে। তাহলে দেখো, এখান থেকে এরকমভাবে মাথা, হাত, পা, পুরো দেহে আমাদের রক্তটা ছড়ায় গেল। এখন এই জায়গায় একটা কপাটিকা তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। কিভাবে মনে রাখা যায়? বাম পাশে বাইকাস্পিড কপাটিকা, বাম পাশে আছে বাইকাস্পিড কপাটিকা, আর ডান পাশে যেটা, ওটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। বাই বলতে আমরা কি বুঝি বলো তো? বাই বলতে আমরা 2 বুঝি না। এইখানে হচ্ছে তোমার 2টা দরজা থাকবে, 2টা দরজা এভাবে একদিকে যাইতে সাহায্য করবে। আর ডান দিকে যেটা, এটাকে ট্রাইকাস্পিড বলার কারণ হচ্ছে, ট্রাই মানে কি বলো তো? ট্রাই মানে 3 না, এখানে 3টা দরজা একসাথে থাকে। তাহলে এই যে কপাটিকা, এখানে একটা কপাটিকা, এখানে আরেকটা কপাটিকা, এই সবগুলা কপাটিকা এদিকেও আছে। সবগুলা কপাটিকা কি করতেছে? আমার রক্তগুলাকে একমুখীভাবে চলাচলে সাহায্য করতেছে। এখন এইখানের মাসলটা যখন সংকুচিত হবে তখন পুরো দেহে তোমার রক্তটা পৌঁছে গেল। কীরকম রক্ত এগুলো হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। অক্সিজেন যদি কোষে না যাইতো তাহলে কি হইতো? কোষগুলা মারা যাইতো। যার জন্য এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমরা কোষে পাঠাইতে পারলাম কিভাবে? এই হার্টের যে প্রকোষ্ঠগুলা, যে কপাটিকাগুলা, ওরা সবাই একসাথে কাজ করতেছে বিধাই তো আমরা এই পুরো প্রসেসটাতে সফল হইলাম, তাই না? সেক্ষেত্রে তুমি হার্টের কাজ যদি বুঝতে চাও তাহলে এই ফ্লোচার্টটা দেখতে পারো। এই ফ্লোচার্টটায় আমরা মানে একদম এক নজরে পুরো হার্টের কাজটা দেখে ফেলতে পারতেছি। কি হয় দেখো তো। সবার প্রথমে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে যায়। আমি যেভাবে ওই যে চেম্বারটা আঁকছিলাম, এই যে 1-এ আসলো, 2, 3, 4, এই যে ডান অলিন্দ, ডান নিলয়, ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে গেল। ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেল। দেখো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এখানে অক্সিজেন হয়ে গেছে। তারপরে ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেন প্রবেশ করলো, অক্সিজেন চলতেছে চলতেছে, অক্সিজেন কোথায় গেল? দেহে গেল। দেহে যাওয়ার পরে শ্বসন প্রক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো। এই প্রসেসটা এভাবে ঘুরতে থাকবে। তাহলে এই প্রসেসটা এভাবে একমুখীভাবে ঘুরতে পারতেছে কি জন্য? একমুখী কপাটিকা বা এই যে একমুখী দরজাগুলো থাকার কারণে।
তাহলে এই যে একমুখী প্রবাহ চিত্রটা এটা কখনোই সম্ভব হইতো না যদি না ওই কপাটিকা থাকতো। এবং প্রকোষ্ঠগুলা অবশ্যই প্রকোষ্ঠে এসে রক্ত অবস্থান করতেছে, আবার দেখো ফুসফুস থেকে এসে এই প্রকোষ্ঠের ভিতর অবস্থান করতেছে। প্রকোষ্ঠগুলো অবশ্যই দরকারি এবং কপাটিকাগুলোও দরকারি, তা না হইলে তো তোমার এই কাজগুলো কখনোই সম্ভব হইতো না। তাহলে আমাদেরকে কি বলছে, অঙ্গটিতে প্রকোষ্ঠ ও কপাটিকার ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। তাহলে এই জায়গাটায় কাজটা তো আমরা বুঝে গেলাম কি কি ঘটে, এইখানে বর্ণনায় এই কাজগুলাই হচ্ছে বলা আছে। দেখো অক্সিজেন সমৃদ্ধ রক্ত আলাদাভাবে যখন ওই চেম্বারটাতে আসলো, আমাদের বাম অলিন্ডে যখন আসলো, যদি এরকম প্রকোষ্ঠ না থাকতো তাহলে তো রক্ত সব একসাথে মিক্স হয়ে যেত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত একসাথে মিক্স হয়ে যেত, তাহলে তো আমাদের মানে প্রসেসটা ঠিকমতো সম্পন্ন হইতে পারতো না। এই জন্য আমাদের আলাদা আলাদা চেম্বার আছে, যেই চেম্বারে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসতেছে, একই সাথে পাশের চেম্বারে কিন্তু তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসতেছে, যাতে ওই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মিক্স না হয়ে যায়। এজন্য কপাটিকা এজন্য হচ্ছে প্রকোষ্ঠ লাগবে, আর যাতে উল্টা দিকে রক্ত চলে যেতে না পারে, ফ্লোটা যাতে একমুখী থাকে, এই জন্য হচ্ছে কপাটিকা লাগতেছে। তাহলে এই কথাবার্তাগুলাই, কপাটিকাগুলোর নাম দেখো এখানে বলে দেওয়া আছে। আমার আর এক্সট্রা করে মানে এই পিডিএফ পড়ার কোনো দরকার নেই, তোমাদের কাছে ইজি বায়োলজি বই আছে না, ওখানে সাজিয়ে উত্তরটা লিখে দেওয়া আছে। আমার ভিডিওটা দেখার পরেও মানে তুমি পড়তে পারার পরে যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে তুমি এই ভিডিওটা দেখলা, এখন ওই চিত্র দেখে বা প্রবাহ চিত্রটা দেখে তোমার কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়েছে। এবার যখন তুমি এখানে রিডিং দিবা তখন তোমার কাছে প্রশ্নটা সহজ মনে হবে। তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করাই আমার কাজ, আমি এখানে ধরে ধরে পিডিএফ পড়াইতে পারবো না। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।